বিধিসম্মত সতর্কীকরণ। এই গল্পটি সব ধরনের শ্রোতাদের জন্য নয়। এই গল্পে কিছু নৃশংস ও বীভৎস দৃশ্যের বর্ণনা রয়েছে। এই ধরনের বর্ণনা যদি আপনার মানসিক স্বাস্থ্যকে আঘাত করে, তাহলে এই গল্প শোনা থেকে বিরত থাকুন। আমাদের গল্পের মাধ্যমে আমরা কোনো রকম কুসংস্কারকে প্রশ্রয় দিই না। গল্পকার ব্যক্তিগতভাবে যে কোনো রকম কুসংস্কারের সম্পূর্ণ বিরোধী। তাছাড়া এই গল্পে বর্ণিত যাবতীয় বক্তব্য শুধুমাত্র গল্পের আবহ নির্মাণের স্বার্থে রচিত। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, অতৃপ্ত আতঙ্ক। জানালার পাল্লা দুটোতে হালকা বাতাসের শব্দ হতেই কেমন যেন সতর্ক হয়ে ওঠে সৃজন। তবে কি সে আবার ফিরে এসেছে? সমস্ত ঘরটা এখন নিস্তব্ধ, নিকষ অন্ধকারে ছেয়ে আছে। ধীরে ধীরে অদ্ভুত একটা শীতলতা যেন একটু একটু করে গ্রাস করছে ছোট্ট ঘরটাকে। দু হাঁটুর মাঝখানে মুখ গুঁজে খাটের এক কোণে জড়সড় হয়ে বসে থাকে ও। ঘরের ভেতর সেই পরিচিত খসখসে শব্দটা আজ আবার শোনা যাচ্ছে। স্যাঁতস্যাঁতে ড্যাম্প ওঠা মেঝেটা জুড়ে কিছু একটা যেন ঘষটে নিয়ে যাওয়ার মতো শব্দ। মনে হচ্ছে কিছু একটা যেন খুব কষ্ট করে শরীরটাকে টেনে টেনে মেঝের উপর হামাগুড়ি দিয়ে নিয়ে চলেছে। শব্দটা যেন খাটটাকে ঘিরেই ঘুরপাক খাচ্ছে ক্রমশ। আচ্ছা, ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে যাওয়া একটা ছিন্ন ভিন্ন দেহকে যদি কেউ টেনে টেনে নিয়ে চলে, তবে কি এরকমই শব্দ হবে? মেঝের ওপর দিয়ে চলা ভোতার শব্দটা যেন ধীরে ধীরে আরো বেড়ে উঠেছে। কার হিম শীতল দীর্ঘশ্বাসে বাতাস যেন ভারী হয়ে উঠছে ক্রমশ। প্রাণপণে দু হাতে নিজের মাথাটা চেপে ধরে সৃজন। না না না, ওই শব্দ আর শুনবে না। বিড়বিড় করে অস্ফুট গলায় কি সব যেন বলে চলে সে। ফিরে এসছে, ফিরে এসছে, ফিরে এসছে, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। ফিরে এসছে, ফিরে এসছে, ফিরে এসছে, ফিরে এসছে। অন্ধকার গুমোট ঘরটার ভ্যাপসা বাতাসের সাথে এখন এক অদ্ভুত বিশ্রী গন্ধ এসে মিশেছে। ঝাঁঝালো ওষুধের গন্ধের সাথে কেমন যেন একটা মাংস পচা গন্ধ এসে মিশেছে। যেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া শীতল রক্তাক্ত মৃতদেহ মর্গে পড়ে থাকলে বোধহয় এমনই গন্ধ পাওয়া যায়। ভাবনাটা মাথায় আসতেই এক অব্যক্ত ভয় আর অসহনীয় যন্ত্রণায় সৃজনের সমস্ত শরীরটা অবশ হয়ে আসে। শত চেষ্টা করেও কিছুতেই চিন্তাগুলোকে মাথা থেকে সরাতে পারে না ও। ভয়ে আতঙ্কে গলার ভেতরটা যেন শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। ভীষণ ভীষণ জল তেষ্টা পেয়েছে ওর। মনে হচ্ছে এখন এই মুহূর্তে একটু জল না পেলে ওর প্রাণটাই বেরিয়ে যাবে। দরজার পাশেই একটা জলের কুঁজো আর একটা গ্লাস রাখা আছে, কিন্তু তার জন্য খাট থেকে নামতে হবে। আর খাট থেকে নামলেই তো মেঝেতে সে অপেক্ষা করে আছে। ওর জন্যই তো অপেক্ষা করে আছে সে। প্রচণ্ড জল তেষ্টায় সৃজনের বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। তবু কোনো ক্রমে জড়সড় হয়ে খাটের এক কোণে চুপ করে বসে থাকে ও। নিস্তব্ধ নির্জন ঘরটাতে এক টানা ঘড়ির টিক টিক শব্দ হয়ে যাচ্ছে।
এক একটা সেকেন্ড যেন সুদীর্ঘ প্রহরের মতো মনে হচ্ছে তার। প্রায় দম বন্ধ করে প্রস্তরে স্থান ও মূর্তির মতো স্থির হয়ে বসে থাকে সৃজন। মেঝের উপর সেই পোঁতা কিছু ঘষ্টে নিয়ে যাওয়ার শব্দটা আর শোনা যাচ্ছে না। ঘরের ভেতরে একটু আগে সেই শীতল ভাবটাও যেন কমে আসছে ধীরে ধীরে। ভ্যাপসা পচা ঝাঝালো গন্ধটাও মিলিয়ে গেছে। তবে কি আজকের মতো বিদায় নিল সে? কথাটা ভাবতেই মনে মনে একটু আশ্বস্ত হয় সৃজন। ওর বুকের ওপর থেকে কি যেন একটা ভার নেমে গিয়ে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। একটু জল খাওয়া প্রয়োজন। মাথা তুলে ঘরের চারপাশটা একবার বুঝে নেওয়ার চেষ্টা করে ও। না, এই মুহূর্তে ঘরের কোথাও কোনো অস্বাভাবিকতা নেই আর। ধীরে ধীরে খুব সন্তর্পণে খাট থেকে নেমে আসেও। মেঝের স্যাঁতসেঁতে ভিজে ভাবটা ওর পায়ে স্পর্শ করে যায়। অন্ধকারের মধ্যে এখন অনেকটাই চোখ সয়ে গেছে ওর। আন্দাজ করে পায়ে পায়ে দরজার পাশে রাখা মাটির কুঁজোর দিকে এগিয়ে যায় ও। কাঁপা কাঁপা হাতে কুঁজো থেকে ঢালা জলের শব্দেই ওর ভেতরটা অনেকটা শীতল হয়ে আসে। সবেমাত্র গ্লাসটাই ঠোঁট ছোঁয়াতে যাবেও, আর ঠিক তখনই ওর একদম পেছন থেকে ভেসে আসে ডাকটা, দাদা। অদ্ভুত শীতল আর ঘ্যাস ঘেঁষে একটা বাচ্চা ছেলের গলার স্বর। ট্রেনে কেটে যাওয়া একটা দ্বিখণ্ডিত দেহের ছিন্ন ভিন্ন কণ্ঠনালী চিড়ে কি এমনই একটা শব্দ বেরিয়ে আসে। নিজের উপর সেই ভোঁতা কিছুর ঘষ্টে নিয়ে যাওয়ার শব্দটা আবার আবার ফিরে এসেছে। ধীরে ধীরে ক্রমশ যেন সৃজনের দিকে এগিয়ে আসছে শব্দটা। আর সহ্য করতে পারে না ও। মুহূর্তে একটা ঢং ঢং শব্দ করে ওর হাত থেকে সজোরে মেঝেতে আছড়ে পড়ে স্টিলের গ্লাসটা। আর ওর গলা চিরে বেরিয়ে আসে একটা অস্ফুট দলা পাকানো আর্তনাদ। না টুবলু, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আমাকে ছেড়ে দে টুবলু, আমি বাঁচতে চাই। আমাকে ছেড়ে দে, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। হঠাৎ অসহায় শিশুর মতো ফুঁপিয়ে ওঠে সৃজন। ঘরের গুমোট বাতাসে যেন দম বন্ধ হয়ে আসছে ওর। নিঃশ্বাস নিতেও ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে। আচ্ছা, একটা 10 বছরের বাচ্চা ছেলেকে যখন ঘন্টার পর ঘন্টা কোনো রকম খাবার কিংবা জল ছাড়া আটকে রাখা হয়েছিল, তখন তখন তার কি এর থেকেও বেশি কষ্ট হয়েছিল? হ্যাঁ, স্মৃতির চোরা কুঠুরির ফাঁক গলে একে একে পুরনো সব কথা মনে পড়তেই অজানা আতঙ্কে সৃজনের বুকের ভিতরটা শিউরে ওঠে। আমি 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 জানি আমি জানি আমি পাপ করেছি, আমি জানি। আর যে পাপ করেছি তার কোনো ক্ষমা হয় না, তার কোনো ক্ষমা হয় না। কিন্তু বিশ্বাস কর, বিশ্বাস কর, আমরা শুধু তোকে ভয় দেখাতে চেয়েছিলাম। তোকে আমাকে আমাকে ছেড়ে দে না, প্লিজ প্লিজ, আমায় ক্ষমা করে দে, আমায় মুক্তি দে, আমায় মুক্তি দে, প্লিজ আমায় মুক্তি দে, আমায় ছেড়ে দে। উদ্ভ্রান্তের মতো এক নাগারে কথাগুলো বলে যায় সৃজন। হয়তো আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই একটা শিশু কণ্ঠের অপার্থিব খিলখিলে হাসির শব্দে ওর বলা সব শব্দই যেন বালির বাঁধের মতো ভেসে যায়। আর তার সাথে ভেসে আসে অদ্ভুত কিছু যান্ত্রিক শব্দের কোলাহল। মনে হয় সারা ঘর জুড়ে কেউ যেন অজস্র বাচ্চাদের খেলনা আছড়ে দিচ্ছে। ড্রাম বাজানো বাদ্যকার, রাইমিং ডলস, খেলনা গাড়ি, আরো আরো কত কি। ধীরে ধীরে সৃজনের সারা দেহটা যেন অবশ হয়ে আসে। মনে হয় ওর দেহ থেকে একটু একটু করে সবটুকু চেতনা যেন মুছে যাচ্ছে।
চেতনার অন্তিম স্পন্দনটুকু দেহ থেকে লুপ্ত হওয়ার ঠিক আগের মুহূর্তে ওর মনে হয় একজোড়া ছোট ছোট রক্তাক্ত শীতল হাত যেন জড়িয়ে ধরে আছে ওর পা দুটো। আর সাথে সাথে কে যেন খুব চাপা ফিসফিসে কণ্ঠে বলে যাচ্ছে, শ্রীজোদা, ভয় দেখাবে না আমাকে? আমাকে আমাকে আটকে রাখবে না বুঝি? রাখবে না? এখন সকাল প্রায় 7:30 বাজে। সবেমাত্র মর্নিং ওয়াক থেকে ফিরে দোতলার ব্যালকনির গাছের টবগুলোতে জল দিচ্ছিলেন মৃগাঙ্ক গোস্বামী। সকালের এই সময়টুকু প্রিয় গাছেদের জন্য বরাদ্দ রাখেন তিনি। নিজের স্বল্প পরিসরের মধ্যে আবদ্ধ থাকা এই অন্তর্মুখী মানুষটার বন্ধু কিংবা পরিজন বলতে কেবল বই আর গাছ। পরিচিত জনস্রোতের অপরিচিত নিত্য কোলাহল এড়িয়ে এদের নিয়েই নিজস্ব একটা জগৎ করে নিয়েছেন ভদ্রলোক। গাছেদের সাথে ভারী অদ্ভুত একটা আত্মীয়তা আছে ওর। এদের কাছে থাকলে তাই নিজের অজান্তেই অজানা একটা সবুজ মায়ার জগতে কোথায় যেন হারিয়ে যান তিনি। আজকে অন্যান্য দিনের মতোই গাছগুলোর কচি পাতায় হাত বোলাতে বোলাতে একটু যেন অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। হঠাৎ ব্যালকনির গ্রিলের ফাঁক গলে নিচের গেটটার দিকে চোখ যেতেই চমক ভাঙে তার। একটা লোক, একটা বয়স্ক লোক। এত দূর থেকে মুখ দেখে বয়স আন্দাজ করার উপায় নেই, কিন্তু তবু মনে হয় লোকটার বয়স আন্দাজ ওই 60-এর কোঠা ছাড়িয়েছে। লোকটা গেটের সামনে দাঁড়িয়ে কিছু একটা ভেবে যেন ইতস্তত করছে। গোস্বামী একটু অবাকই হলেন। এত সকাল সকাল একটা অপরিচিত লোক তার বাড়িতে কি করছে? লোকটা কি তার কাছেই কোনো প্রয়োজনে এসেছে? কথাটা ভাবতেই গোস্বামীর ঠোঁটের কোণে আলতো একটা হাসির রেখা ফুটে ওঠে। তার মতো আপাত ছিন্নমূল একটা মানুষের কাছে কার কি বা প্রয়োজন থাকতে পারে? নিচ থেকে ভেসে আসা কলিং বেলের যান্ত্রিক শব্দে সহসা তার চিন্তার জাল ছিঁড়ে যায়। একটু আগে দেখা লোকটাই সম্ভবত বেলটা বাজিয়েছে। ত্রস্ত ভঙ্গিতে এলোমেলো চিন্তাগুলোকে সঙ্গী করে নিচে নেমে আসেন গোস্বামী। দরজা খুলতেই এবারে ভালো করে চোখে পড়ে লোকটাকে। এক মাথা উস্কো খুস্কো কাঁচা পাকা চুল, পরনে একটা ময়লা ফতুয়া আর পাজামা, গালে খোঁচা খোঁচা দাড়ি। এক কথায় চেহারার মধ্যে একটা চাপা মলিনের ছাপ স্পষ্ট। গোস্বামী দরজা খুলতেই খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তার মুখের দিকে তাকিয়ে রইল লোকটা। কাউকে খুঁজছেন? গোস্বামীর প্রশ্নে হুঁশ ফেরে তার। অপ্রস্তুত ভাবটা কাটিয়ে ভাঙা গলায় লোকটা বলে, আগে এটাই কি গোস্বামী বাবুর বাড়ি? আমার নাম মৃগাঙ্ক কুমার গোস্বামী, তবে আমি কোনো বাবু নই। আপনি আপনি আসুন, ভেতরে আসুন। লোকটা একটু ইতস্তত করে গোস্বামীর সাথে ড্রয়িং রুমে আসে। একটা সুদৃশ্য সোফায় লোকটাকে বসতে বলে ভেতরে চলে যায় গোস্বামী। তারপর মিনিট 10-এর মধ্যেই 2 পেয়ালা কফি, ট্রেতে সাজানো কিছু বিস্কুট নিয়ে ফিরে আসেন তিনি। লোকটা সম্ভবত এসব দেখে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু গোস্বামী তাতে বিশেষ আমল না দিয়ে ট্রেটা নামাতে নামাতে জিজ্ঞেস করেন, আপনি কি আমার কাছে কোনো প্রয়োজনে এসেছেন? লোকটা এবারে সদর্থক ভঙ্গিতে মাথা নাড়ে। তারপর কিছুক্ষণ চুপ করে থাকে। অন্যমনস্ক ভঙ্গিতে ধোঁয়া ওঠা কফির পেয়ালায় কয়েকবার চুমুক দেয়। গোস্বামী বুঝতে পারেন লোকটা মনে মনে নিজের কথাগুলো কিছুটা গুছিয়ে নিচ্ছে হয়তো। তিনি আর কোনো প্রশ্ন করেন না। চুপ করে লোকটার কথা শোনার জন্য অপেক্ষা করতে থাকেন। প্রায় মিনিট খানেক পর কিছুটা ধাতস্থ ভঙ্গিতে লোকটা বলতে শুরু করে, আমার নাম স্বরূপ সরকার। আমি পেশায় একজন শিল্পী।
অবশ্য শিল্পী বলতে যা বোঝায় আমি তেমন কেউ নই, সেটা হয়তো আমাকে দেখে অনুমান করে থাকবেন কিছুটা। শিল্পীর আভিজাত্য বা আদব কায়দা কিছুই আমার নেই। নেহাতি পেটের দায় পড়ে টুকটাক ছবি টবি আঁকি, ওই দিয়েই কোনো মতে টেনে টুনে সংসার চলতো। কিন্তু আজকাল সব কিছুতেই আধুনিকতার ছোঁয়া লেগেছে। আমার রংচঙের স্টুডিও নেই, মাথার উপরে বড় কোনো আশ্রয়ও নেই। এমন সেকেলে মানুষের ততোধিক সেকেলে ছবি যে কেউ কিনবে না, এটাই স্বাভাবিক। ফলে স্বভাবতই সংসারের টান পড়ল। আমার সংসার বলতে আমি আর আমার ছেলে। ছোট থেকে কোলে পিঠে করে বড় আদর করে মানুষ করেছি, কোনোদিন কিছু কাজ করতে দিইনি। কিন্তু আমার বয়স হয়েছে, রুজি রোজগার নেই, তাই এক প্রকার বাধ্য হয়েই ছেলেটাকে কাজে পাঠাতে হলো। আর সেটাই হয়তো জীবনের সব থেকে বড় ভুল ছিল আমার। কথাগুলো বলে সামান্য থামে লোকটা। মনে হলো ভেতর ভেতর নিজের মধ্যেই কিছু একটা বোঝাপড়া করে নিচ্ছে সে। আপনার ছেলের নাম কি? পরিবেশটা হালকা করতে নরম গলায় জিজ্ঞেস করেন গোস্বামী। বৃদ্ধর ঠোঁটের কোণে একটা ম্লান হাসির রেখা ফুটে ওঠে, আর তার চোখগুলো মুহূর্তের জন্য চকচক করে ওঠে একবার। সৃজন সরকার। কি কাজ করে আপনার ছেলে? একটা দীর্ঘশ্বাস ফেলে বৃদ্ধ, তারপর কাঁপা কাঁপা গলায় আবার বলতে শুরু করে। মেদিনীপুরের একটা গ্রামীণ অঞ্চলে মোবাইল টাওয়ার অপারেটরের কাজ পেয়েছিল। আমার ছেলে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর, নম্বরও বেশ ভালো ছিল। এটা ওর উপযুক্ত কাজ নয়, কিন্তু এই মন্দার বাজারে যা পাওয়া যায় তাই ভালো। অগত্যা উপায়ন্তর না দেখে ওই কাজেই গেল ও। ছোট থেকে কখনো একা ছাড়িনি ছেলেটাকে। মিথ্যে বলবো না, প্রথম দিকে খারাপ লেগেছিল, কিন্তু এইভাবে তো চলতে পারে না, তাই পাঠিয়েছিলাম ওকে। কিন্তু সেটাই যেমন কাল হবে, সুস্থ ছেলেটা এভাবে ফিরে আসবে। কি হয়েছে আপনার ছেলের? লোকটা এবারে স্থির চোখে গোস্বামীর দিকে তাকায়, তারপর ধরা গলায় বলে, আপনার কথা অনেক শুনেছি। আপনি তো অনেকের অনেক সমস্যার সমাধান করেছেন। দয়া করে আমার ছেলেটাকেও বাঁচান। দেখুন, আমি সমস্যা সমাধান করার কেউ না। আমি ভীষণই সাধারণ একজন মানুষ, একজন অদ্ভুত রহস্য সন্ধানী বলতে পারেন। রহস্য অনুসন্ধানের ক্ষেত্রটা অবশ্য কিছুটা আলাদা। বিভিন্ন অলৌকিক রহস্যের পেছনে ছুটে চলা আর তার সমাধানের চেষ্টা করাটাই আমার একটা বিচিত্র শখ। আপনি আপনার সমস্যাটা বলুন, এবার যদি আমার দ্বারা আপনার কোনো সাহায্য হয় তবে চেষ্টা করে দেখব নিশ্চয়ই। গোস্বামীর কথায় লোকটা আশ্বস্ত হলো কিনা বোঝা গেল না, তবে একটু থেমে সে আবার বলতে শুরু করলো। প্রথম কয়েক মাস সব ভালোই ছিল জানেন। ছেলের নিয়মিত খোঁজ নিত, বাড়িতেও টাকা পাঠাতো, সবই ঠিক চলছিল।
বিপত্তিটা শুরু হলো এই সপ্তাহ দুয়েক আগে। তার আগে কয়েকদিন ধরেই ঠিকঠাক খবর পাচ্ছিলাম না ওর। এমনিতেই দুশ্চিন্তা হচ্ছিল, আর ঠিক তখনই এলো খবরটা। একদিন সকালবেলা ও যে বাড়িতে থাকতো সেখান থেকে খবর এলো ও নাকি সাংঘাতিক রকমের অসুস্থ হয়ে পড়েছে। আমি যেন তাড়াতাড়ি এসে ওকে নিয়ে যাই। আমি খবর পেয়ে ছুটে গেলাম, কিন্তু বিশ্বাস করুন, গিয়ে যাকে দেখলাম আর যাকে বাড়ি নিয়ে এলাম সে আমার ছেলে কিছুতেই নয়। অমন প্রাণ চঞ্চল ছেলেটা মাত্র কয়েকদিনের মধ্যেই যেন একটা প্রস্তর মূর্তির মতো নিশ্চুপ হয়ে গেছে। সম্পূর্ণভাবে বিকৃত মস্তিষ্ক এক বদ্ধ উন্মাদে পরিণত হয়েছে সে। গোস্বামী মন দিয়ে লোকটার কথা শুনছিলেন। সেখানে চুপ করতে গোস্বামী একটু ভেবে জিজ্ঞেস করলেন, বিকৃত মস্তিষ্ক, উন্মাদ, এ কথা কেন বলছেন? মানে সাডেনলি অস্বাভাবিক আচরণ করতে শুরু করেছে নাকি? খুব ভায়োলেন্ট হয়ে গেছে বা অ্যাগ্রেসিভ বিহেভ করছে, এমন কিছু? লোকটা ক্লান্ত ভঙ্গিতে মৃদু না সূচক মাথা নাড়ল। তারপর ভীষণ ক্ষীণ গলায় বলল, আসলে তা নয়। উন্মাদ বলতে যা বোঝায়, মানে কাউকে আক্রমণ করা, তেড়ে যাওয়া, এসব কিছু ও করছে না ঠিকই, কিন্তু তবুও ওর আচরণকে ঠিক স্বাভাবিক বলা যায় না। সব সময়তেই কেমন যেন একটা ঘোরের মধ্যে আছে। কাউকে দেখলেই চমকে উঠছে, অদ্ভুত একটা অজানা কিছুর ভয়ে ততস্থ হয়ে থাকছে। বিশেষ করে ঘরের দরজা জানলা বন্ধ থাকলে কিংবা ঘর অন্ধকার হয়ে গেলে এই ভয়টা যেন আরো বেশি করে পেয়ে বসছে ওকে। সব থেকে বড় কথা, খাওয়া দাওয়া বলতে এক প্রকার বন্ধই করে দিয়েছে। তবে একটা ব্যাপারে বেশ আশ্চর্য হচ্ছি, এই যে ও খাওয়া দাওয়া করছে না, এটা সম্ভবত ইচ্ছা করেই করছে না। ওর মধ্যে বাঁচার ইচ্ছেটাই চলে গেছে, বা বলা ভালো, মৃত্যুর প্রতি ঝোঁকটা ভীষণ বেড়ে গিয়েছে ওর। সবসময় খালি মৃত্যুর কথা বলে, সারাদিন বসে বসে নিজের মৃত্যু কামনা করে। হঠাৎ করে কি যে হলো। দেখুন, আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি, তবে এখানে আমার কি বা করণীয় আছে? আমার মনে হয় এই মুহূর্তে আপনার ওকে একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। গোস্বামীর কথায় লোকটার চোখ দুটো মৃদু অশ্রু সজল হয়ে ওঠে। ধরা গলায় সে বলে, আমি সামান্য দরিদ্র মানুষ, সহায় সম্বল বলতে কিছুই নেই প্রায়। তবু সরকারি হাসপাতালের মানসিক বিভাগে নিয়ে গিয়ে ছেলেটার চিকিৎসার চেষ্টা করেছিলাম, কিন্তু তাতে ফল কিছু হয়নি। অনেকে আমাকে ওই তান্ত্রিক কিংবা ভৈরব ডেকে ঝাড়ফুঁক করার কথাও বলেছিল বটে, কিন্তু আমার ওসবে বিশ্বাস নেই। তারপরেই আপনার কথা শুনলাম, অনেক আশা নিয়ে এসেছিলাম। কথাটা অসম্পূর্ণ রেখেই গোস্বামীর মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে লোকটা। দেখুন, আমি তান্ত্রিক, সন্ন্যাসী কিংবা ডাক্তার কোনোটাই নই, তবু আপনি বলছেন যখন আমি চেষ্টা করে দেখব। কতদূর কি পারবো জানি না, তবে আমি আপনার ছেলের সঙ্গে কথা বলবো একবার, আর সেক্ষেত্রে আমাকে আপনার বাড়ি যেতে হবে।
লোকটার মুখে এবার একটা নরম হাসির আভা ফুটে ওঠে। তার ঘোলাটে চোখ জোড়া কৃতজ্ঞতায় চকচক করে ওঠে। এই ছবিগুলো সব আপনার আঁকা? নোনা ধরা পুরনো পলেস্তরা খসা দেওয়ালটার উপর বিভিন্ন স্টাইলের পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, ইঙ্ক ওয়াশ, আরও অনেক অনেক রকমের ছবি টাঙানো আছে। সেদিকে তাকাতে তাকাতেই অবাক হয়ে প্রশ্নটা করলেন গোস্বামী। লোকটা ম্লান হেসে মৃদু মাথা নাড়ে। গত পরশু সকালে লোকটা ওর ঠিকানা রেখে চলে এসেছিল। তারপর নানা কাজের চাপে ব্যাপারটা মাথা থেকে এক প্রকার বেরিয়েই গিয়েছিল তার। আজ সকালে ড্রয়ারে রাখা হাতে লেখা অ্যাড্রেসটা দেখতেই লোকটার কথা মনে পড়ে যায়। আজ হাতে তেমন কাজ ছিল না দেখে সকাল সকালই কাগজে লেখা অ্যাড্রেসটা সম্বল করে এখানে চলে এসেছেন গোস্বামী। বাড়িটা বেশ পুরনো, জরাজীর্ণ ভগ্নপ্রায় দশা। জায়গায় জায়গায় দেওয়ালের পলেস্তরা খসে পড়েছে। বাড়িটার হাল দেখে গৃহস্বামীর দুরবস্থার কথা সহজেই অনুমান করা যায়। লোকটা কি একটা ভেবে নিয়ে খানিক ইতস্তত হয়ে তারপর অস্ফুট গলায় বলে, একটা কথা বলার ছিল, যদি কিছু মনে না করেন। আপনি যে আমার ছেলেকে সাহায্য করার জন্য এত দূর ছুটে এসেছেন, সেই জন্য আপনার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। আপনাকে কিছু দেওয়ার মতো সামর্থ্য আমার নেই, কিন্তু তবুও আপনার অনুমতি পেলে একটা ছোট্ট উপহার দিতাম। আপনি এটা নিলে সত্যি খুব খুশি হব। কথা বলতে বলতে খবরের কাগজে মোড়া কি একটা জিনিস গোস্বামীর দিকে এগিয়ে দেয় লোকটা। প্যাকেটটা খুলে অবাক হয়ে যান গোস্বামী। হাতে আঁকা একটা নিখুঁত পোর্ট্রেট, তারই পোর্ট্রেট। লোকটা তাকে মাত্র একবার দেখেছে, আর তাতেই একদিনের মধ্যে এই জিনিস বানিয়েছে। মনে মনে লোকটার গুণের প্রশংসা না করে পারলেন না গোস্বামী। স্মিত হেসে বললেন, আপনি মনে কোনো দ্বিধা রাখবেন না। আমি যা করি শখে করি, নিজের ইচ্ছেই করি। আমার দ্বারা কারো যদি সামান্যতম উপকার হয় তাতেই আমি খুশি। আমি রিটায়ার্ড পার্সন, যা পেনশন পাই তাতে আমার ভালো মতো চলে যায়। নিজের শখের পরিবর্তে পারিশ্রমিক নিতে হবে এমন দুর্দিন এখনো আসেনি আমার। তবে হ্যাঁ, এই উপহারটা নিশ্চয়ই নেব। আপনি এত সুন্দর ছবি আঁকেন, অথচ তাও বলেন আপনার ছবির নাকি মার্কেট নেই। গোস্বামীর করা শেষ প্রশ্নটার উত্তরে লোকটার ঠোঁটের কোণে একটা নরম হাসি ফুটে ওঠে। সুন্দর দিয়ে কি কিছু সত্যি হয় আজকাল? হ্যাঁ, শিল্পের জগতের এই আপাত রোশনাইয়ের আড়ালেও আজ অনেক অন্ধকার এসে জমেছে জানেন। এখানে গুণের থেকে পরিচিতির গুরুত্ব অনেক বেশি। গোস্বামী কোনো উত্তর দেন না। মানুষের দুর্বল স্থান নিয়ে আঘাত করা বা সান্ত্বনা দেওয়া কোনোটাই তার স্বভাব নয়। ও চলে আসবে, ও চলে আসবে। আমাকে বাঁচতে দেবে না, আমাকে বাঁচতে দেবে না, আমাকে বাঁচতে দেবে না। ও চলে আসবে, হয়ে এলো। ও চলে আসবে, চলে আসবে, চলে আসবে। কে কে চলে আসবে? তুমি শান্ত হও, শান্ত হও, আমার কথা শোনো। কে, কার কথা বলছো তুমি? কে চলে আসবে? গোস্বামীর কথার প্রত্যুত্তরে কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল ছেলেটা। ছেলেটার বয়স বেশি নয়, আন্দাজ 24-25 হবে। ফর্সা টান টান চেহারা, মুখশ্রীও সুন্দর। গভীর ভাবালু চোখ দুটোর নিচে এখন কালির আস্তরণ জমেছে। ঘোলাটে দৃষ্টি আর চেহারায় ফুটে ওঠা মলিনের ছাপ স্পষ্ট বলে দিচ্ছে যে ছেলেটি এ মুহূর্তে যথেষ্টই অসুস্থ। আপনি চলে যান,
আপনি চলে যান, আপনি আমাকে বাঁচাতে পারবেন না। আর আর আমি আমি বাঁচতে চাই না, আর আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না। কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর খানিকটা আপন মনেই কথাটা বলে ওঠে ছেলেটা। কিন্তু তুমি বাঁচতে চাও না কেন? গোস্বামীর প্রশ্নে ছেলেটার ঠোঁটে হালকা একটা ক্লান্ত হাসির আভা ফুটে ওঠে। অদ্ভুত গম্ভীর কণ্ঠে সে বলে ওঠে, বাঁচতে চাই না কেন? কারণ বেঁচে থাকার মধ্যে কোনো রোমাঞ্চ, কোনো আনন্দ কিচ্ছু নেই, কিচ্ছু না। আছে শুধু এক রাস আতঙ্ক, ভয়, অনিশ্চয়তা। মৃত্যুর মধ্যে কিন্তু সেসব নেই। একমাত্র মৃত্যুই পারে মানুষকে শান্তি দিতে, আমাকে আমাকে শান্তি দিতে। গোস্বামী ছেলেটার মাথায় আলতো একটা হাত রেখে বলেন, মৃত্যুকে ঘিরে একটা সহজাত শীতলতা থাকে। সেই শীতলতা কাউকে কোনোদিন শান্তি দিতে পারে কিনা জানি না, তবে থামিয়ে দিতে পারে। আর নিজে থেকে থেমে যাওয়া মানে কি জানো? মানে হেরে যাওয়া, সব কিছুকে পেছনে ফেলে জোর করে পালিয়ে যাওয়া। জানি হয়তো সব ক্ষেত্রে জিততে জিততে মানুষ অনেক সময় ক্লান্ত হয়ে যায়। এই দৈনন্দিন জয়ের লড়াই আর ভালো লাগে না তার। তবুও হেরে যাওয়াটা কিন্তু কোনো অপশন হতে পারে না, তাই নয় কি? ছেলেটা কোনো উত্তর দেয় না। সে আগের মতোই শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে চুপচাপ। গোস্বামী আর কোনো কথা বলে না। ক্লান্ত একটা দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে ঘরের বাইরে বেরিয়ে আসেন। কেমন বুঝলেন আমার ছেলেটাকে? স্বরূপ সরকার দরজার পাশেই এক কোণে স্থির হয়ে দাঁড়িয়েছিল। গোস্বামীকে দেখে তার শ্রান্ত মুখটাতে একটা মলিন হাসি খেলে যায়। দুপা এগিয়ে এসে কৌতূহলী গলায় প্রশ্নটা জিজ্ঞেস করেন ভদ্রলোক। গোস্বামী সে কথার কোনো উত্তর দেন না। মাথা নিচু করে কি যেন খানিক চিন্তা করে জিজ্ঞেস করেন, আচ্ছা, যে বাড়িতে সৃজন ভাড়া থাকতো সেই বাড়ির লোকেদের সাথে কথা বলেছিলেন? মানে হঠাৎ করে কিভাবে এমন হলো কিছু জিজ্ঞেস করেননি? বৃদ্ধের মুখে আবার একটা ম্লান কুয়াশার চাদর ঘনিয়ে আসে। জিজ্ঞেস করছিলাম, কিন্তু লাভ কিছুই হয়নি। ওরা কিছুই বলতে চায়নি আমায়। এক কথায় কিছুই জানে না বলে এড়িয়ে গেছে শুধু। একটা ছেলে, সুস্থ স্বাভাবিক ছেলে, প্রায় 6 মাস একটা জায়গায় কাজ করলো, থাকলো, কোনো সমস্যা হলো না, আর তারপর সাডেনলি একদিন হঠাৎ করেই তার মেন্টাল ট্রমা দেখা দিল। দেখুন মিস্টার সরকার, আমি যেটুকু বুঝতে পারছি ওর এই সাডেন মেন্টাল ইমব্যালেন্সের পিছনে কিছু একটা স্টোরি তো নিশ্চয়ই আছে, এনি কাইন্ড অফ শক অর সামথিং লাইক দ্যাট। কিন্তু সেটা জানতে হলে আমাকে সেখানেই যেতে হবে যেখান থেকে এই গল্পটার শুরু হয়েছে। আচ্ছা, আপনার কাছে ওই বাড়িটার অ্যাড্রেস আছে তো, যেখানে সৃজন ভাড়া থাকতো? গোস্বামীর এই আচমকা প্রশ্নে স্বরূপ সরকার অবাক হয়ে যায়। তার মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। লোকটা সত্যি ভারী অদ্ভুত। একটা মানুষ যে তাকে ঠিকভাবে চেনে না পর্যন্ত, সে তার ছেলেকে সাহায্য করার জন্য বাড়ি নিয়ে এসেছে, আর এখন বলছে যে সে মেদিনীপুর যাবে, তাও শুধু তাদেরই জন্য। লোকটা কতদূর কি করতে পারে তা হয়তো সে নিজেও জানে না, কিন্তু এই নিঃস্বার্থ চেষ্টার মূল্য, এর মূল্যই বা সে পরিশোধ করবে কি করে? কথাগুলো ভাবতে ভাবতে স্বরূপের চোখের পাতাগুলো নিজের অজান্তেই আর্দ্র হয়ে আসে। ধরা গলায় বলে, ঠিকানা তো আছে, কিন্তু আপনি একা সেখানে যাবেন সেটা কি করে হয়? আমিও যাব আপনার সাথে। না না, আপনার যাওয়ার প্রয়োজন নেই। এই মুহূর্তে ছেলের সাথে থাকাটা আপনার পক্ষে অনেক বেশি প্রয়োজনীয়।
আর সত্যি বলতে আমি কোথাও গেলে একা যেতেই প্রেফার করি। ছায়া শীতল সবুজ শান্ত গ্রাম। মেঠো রাস্তার দুপাশে ছড়িয়ে আছে ঘাসেদের নরম স্নিগ্ধতা। গোস্বামীর মনটা হঠাৎ অদ্ভুত শীতল হয়ে আসে। অনেকটা পথ আসতে হবে দেখে বেশ সকাল সকালই বেরিয়ে পড়েছিলেন তিনি। তবুও পৌঁছতে পৌঁছতে অনেকটাই বেলা হয়ে গেল। স্বরূপ সরকারের থেকে আনা বাড়ির ঠিকানাটা খুঁজে পেতে বিশেষ অসুবিধা হলো না। এক চায়ের দোকানিকে জিজ্ঞেস করতেই দেখিয়ে দিল বাড়িটা। তবে একটা বিষয় একটু অদ্ভুত লাগলো গোস্বামীর। বাড়িটার কথা জিজ্ঞেস করতে কয়েক মুহূর্তের জন্য লোকটার ঠোঁটে যেন একটা অদ্ভুত বাঁকা হাসি ফুটে উঠেছিল। ব্যাপারটা নজর এড়ায়নি গোস্বামীর। লোকটা কি তবে কিছু জানে, নাকি তিনি নিজেই ব্যাপারগুলো? গ্রামের সরু মেঠো আলপথ পেরিয়ে ছোট্ট এক ফালি উঠোন ঘেরা কাঁচা মাটির ঘর, আর তার পাশেই দিগন্ত বিস্তৃত ফাঁকা জমি। সম্ভবত আগে জায়গাটা জলা জঙ্গল ছিল। এখন সেখানেই বিশাল টাওয়ার বসেছে। এই টাওয়ারেই অপারেটরের কাজ করত সৃজন। ওর জায়গায় নতুন লোক এখনো আসেনি মনে হয়। মনের এলোমেলো চিন্তাগুলোকে সরিয়ে উঠোন পেরিয়ে বাড়িটার দাওয়ায় উঠে আসে গোস্বামী। মাটির দাওয়া। দাওয়ার এক কোণে কিছু শুকনো কাঠের স্তূপ জড়ো করে রাখা। এক ঝলক দেখে মনে হয় নিয়মিত ঝাঁট পড়ে না হয়তো। বাইরে এখন দুপুর নেমেছে প্রায়, তবে আকাশ মেঘলা থাকার দরুন রোদের আঁচটা তেমন টের পাওয়া যাচ্ছে না। বারচারেক দরজায় টোকা পড়তেই ভেতর থেকে একটা কর্কশ পুরুষ কণ্ঠস্বর ভেসে আসে। কিছুক্ষণের মধ্যেই মৃদু একটা শব্দ করে কাঠের দরজার পাল্লা দুটো খুলে যায়, আর পাল্লার ফাঁক দিয়ে একটু আগে শোনা কণ্ঠস্বরের মালিককেও দেখতে পাওয়া যায়। শক্ত সমর্থ পেশিবহুল চেহারার একটা মধ্যবয়সী লোক। গায়ের রং ময়লা, মাথার সামনের দিকটায় হালকা টাকের আভাস। তার ছোট ছোট হলদেটে চোখের ধূসর মণি দুটোতে এখন বিরক্তির ছাপ স্পষ্ট। লোকটা গোস্বামীর মুখের দিকে জিজ্ঞাসু চোখে তাকিয়ে তারপর বিরক্তি মেশানো গলায় বলে, আপনারে তো ঠিক চেনা লাগে না। এই ভর দুপুরবেলা গেরস্তের বাড়িতে আপনার কি কাম? আমাকে আপনি চিনবেন না, আমি কলকাতা থেকে আসছিলাম। গোস্বামীর মুখে কলকাতা শহরের নামটা শুনেও লোকটার মধ্যে বিশেষ কোনো ভাব পরিবর্তন লক্ষ্য করা যায় না। অসূচক স্বরবর্ণটা উচ্চারণ করে আবার আগের মতোই নীরস ভঙ্গিতে তাকিয়ে থাকে সে। আমি আসলে এখানে একটা প্রয়োজনে এসেছিলাম। আপনার এখানে আগে সৃজন নামে একটা ছেলে ভাড়া থাকতো, ওর ব্যাপারেই কিছু। গোস্বামীর কথা শেষ হতে পারে না, তার আগেই তীক্ষ্ণ গলায় লোকটা বলে ওঠে, এই দেখেন, কে কবে ভাড়া থাকতো না থাকতো সেইটা তার আর বাড়ির মালিকের বিষয়। এই ব্যাপারে আপনি জিজ্ঞানের কে? সৃজন ছেলেটি ভীষণ অসুস্থ, আর আপনাদের এখান থেকে নিয়ে যাওয়ার পর থেকেই ও এমন আর ন্যাচারাল বিহেভ করছে। সো এই মুখ সামলাইয়া কথা কন কর্তা, অনেকক্ষণ ধরে আপনার বকবকানি শুনতাছি। কে কবে ভাড়া থাকতে আইছিল, এখন তার মির্গি হয়েছে না হ্যাঁ পাগল হইয়া গেছে? হ্যাঁ তাই কি বাড়ি মালিকের নাকি? হ্যাঁ আপনি এখন আইতে পারেন, যান। এই ভর দুপুর বেলা আপনার সাথে খোঁজ গল্প করানোর মতন আমার সময় বা ইচ্ছা কোনোটাই নাই, যান। কথাগুলো গোস্বামীর প্রায় মুখের ওপরেই ছুঁড়ে দিয়ে সশব্দে দরজাটা বন্ধ করে দেয় লোকটা। ক্লান্ত ভঙ্গিতে মাথা নেড়ে হতাশভাবে একটা দীর্ঘশ্বাস ফেলেন গোস্বামী। এক শ্রেণীর লোক থাকে যাদের সাথে সুস্থ মস্তিষ্ক নিয়ে শান্তভাবে কথা বলার চেষ্টা করাটাই পণ্ডশ্রম। এই বাড়িওয়ালা লোকটিও তেমন শ্রেণীর। এর থেকে কিছু কথা আদায় করা যাবে এই আশা করাটাই ভুল। ধীর পায়ে অলস ভঙ্গিতে ধীরে ধীরে উঠোনে নেমে আসেন গোস্বামী। আকাশে মেঘের আস্তরণ
এখন আরও একটু ঘন হয়েছে। বেশ একটা মৃদু ঝিরঝিরে ঠান্ডা বাতাসও বইতে শুরু করেছে। এই যে বাবু, শুনতেছেন? গোস্বামী বাড়িটা ছাড়িয়ে প্রায় কাঁচা রাস্তার কাছাকাছি চলে এসেছিলেন। হঠাৎ একটা অপরিচিত নারী কণ্ঠের ডাকে থমকে দাঁড়ান তিনি। পেছনে ফিরতেই মহিলাটিকে দেখতে পেলেন গোস্বামী। রোগা, ছিপছিপে গরম, গায়ের রং শ্যামলা, পরনে আটপৌড়েভাবে মলিন ছাপার শাড়ি পরা এক বিগত যৌবনা গ্রাম্য রমণী। তবে সব থেকে যেটা চোখে পড়ে সেটা তার মুখশ্রী। না মেলানো পুরনো বসন্তের দাগের দগদগে ক্ষতে ভরা নিতান্ত সাধারণ গ্রাম্য মুখশ্রী। তা সত্ত্বেও বৈশিষ্ট্যহীন এই আপাত অসুন্দর মুখশ্রীর আড়ালেও কি যেন একটা চাপা রহস্য লুকিয়ে আছে। ক্লান্ত গম্ভীর চোখ দুটোতে কেমন অজানা বিষাদের ছায়া নেমেছে। মেয়েটিকে দেখে হঠাৎ করে কেন জানি না আজকের আকাশটার কথা মনে হলো গোস্বামীর। আজকের এই গুমোট ঘন কৃষ্ণকায় মেঘপুঞ্জের সাথে কোথায় যেন গভীর একটা সাদৃশ্য আছে তার। আপাত বৈশিষ্ট্যহীন, তবু ভীষণ লাজুক, খামখেয়ালি আর গাঢ় রহস্যময়। স্থির শীতল দৃষ্টিতে বোধ করি কিছুক্ষণ গোস্বামীকে জরিপ করে নেয় সে। মুহূর্তের জন্য তার পানের কষে রাঙানো লালচে ঠোঁটজোড়া তীর করে কেঁপে উঠে একবার। সতর্ক দৃষ্টিতে চারপাশটা একবার ভালো করে দেখে নিয়ে তারপর চাপা কণ্ঠে সে বলে, দাদার সাথে আপনার কথা আমি আড়াল থেকে শুনছি। আপনি কলকাতা থেকে এসেছেন, তাই না? গোস্বামী সদর্থক ভঙ্গিতে মাথা নাড়েন। তা সৃজনবাবুর কোনো খবর আছে? খবর আর কি, ওই আপনাদের এখান থেকে নিয়ে যাওয়ার পর থেকে তো একই রকম আছে প্রায়। সেই একই ধরনের ন্যাচারাল বিহেভিয়ার, অহেতুক ভয় পাওয়া, খাবারে অনীহা, এইসব। গোস্বামীর কথা শুনতে শুনতে মহিলাটার মুখে কেমন যেন ঘনায়মান কৃষ্ণকায় মেঘের শীতল ছায়া নেমে আসে। কি এক অজানা আশঙ্কায় তার চোখের মণি দুটো ছটফট করে উঠে একবার। হকলি আমার পোড়া কপালের দোষ। তার কথার তাৎপর্য ঠিক বুঝে উঠতে পারে না গোস্বামী। মহিলাটি আবারও একবার ভালো করে তাকিয়ে নেন চারপাশে। তারপর শাড়ির আঁচলের আড়াল থেকে অতি সন্তর্পণে কি যেন একটা বস্তু বের করে আনে সে। একটা মাঝারি মাপের বাজার চলতি সাধারণ ডায়েরি। জিনিসটা গোস্বামীর দিকে এগিয়ে দিতে দিতে সে বলে, নেন, সৃজনবাবুর বাবা সেদিন ছেলের হকল কিছু লইয়া গেলেও এইতে নিয়ে যাইতে পারেন নাই। এইটা আমার কাছেই রাইখা দিছিলাম। ভাবছিলাম জ্বালাইয়া দিমু হয়তো, কিন্তু পারি নাই। আপনি এটা নিয়ে যান। আপনার যা যা জাননের আছে তার সবটাই এখানে পাবেন হয়তো। হ্যাঁ, সৃজনবাবুর ডায়েরি লেখনের বাতিকা ছিল। আমি লেখাপড়া ভালো জানি না, তবুও মনে হয় এর ডায়েরিতেই ওর নিজের কথা লেখা আছে। কথাগুলো বলে আর অপেক্ষা করেন না মহিলা। ডায়েরিটা এক প্রকার গোস্বামীর হাতে তুলে দিয়েই ত্রস্ত ভঙ্গিতে পেছনে ফিরে হাঁটতে শুরু করে সে। একটু একটু করে বাতাসের গতি বাড়তে শুরু করেছে এখন। এক ঝাঁক ঝোড়ো বাতাসের মৃদু শীতল ঝাপটা এসে গোস্বামীর সারা শরীর যেন স্পর্শ করে যায়। দোসরা ফেব্রুয়ারি 2023। আমি জানি আমি যা ভাবছি সেটা ভাবাটা একান্তই অন্যায়, কিন্তু কি করব? মনের ওপর তো কারো নিয়ন্ত্রণ নেই। আমি নিজেকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু তবুও সব কিছু কেমন যেন ওলট পালট হয়ে যাচ্ছে, তালগোল পাকিয়ে যাচ্ছে। কাজ করতে এসে এই নতুন কোন দ্বিধায় জড়িয়ে পড়লাম আমি। ঈশ্বর! ডায়েরিটা পড়তে পড়তে গোস্বামীর কপালে চিন্তার ভাঁজ ফুটে ওঠে। সমস্ত ডায়েরিটা জুড়েই ইতস্তত বিক্ষিপ্ত কিছু ছেঁড়া ছেঁড়া কথা।
প্রথম দিকের কতগুলো পাতায় টুকিটাকি হিসেবপত্র গোছের কিছু লেখা আছে। তারপর প্রায় সবটাই এলোমেলো বিচ্ছিন্ন লেখা। বেশ বোঝা যাচ্ছে ছেলেটা রেগুলার গুছিয়ে ডায়েরি লেখার অভ্যেস ছিল না। হয়তো নিজের মধ্যে চলা মানসিক দ্বন্দ্বগুলো থেকে কিছুটা স্বস্তি পেতেই এগুলো লিখেছিল সে। মন থেকে চিন্তাগুলোকে সরিয়ে আবার পাতা উল্টে ডায়েরিটা পড়তে শুরু করেন গোস্বামী। 4 ফেব্রুয়ারি 2023। না, মনকে বোঝানোর চেষ্টা একেবারেই বৃথা। এই কদিনে একটা কথা বেশ ভালো করে বুঝতে পারছি, কোনো কিছুর ওপর একবার ঝোঁক চলে এলে সেই ঝোঁক কিংবা আসক্তি কাটানো বড়ই দুঃসাধ্য ব্যাপার। বেশ কয়েকদিন ধরেই বিষয়টা বুঝতে পারছিলাম আমি। তবে আমার পাগলামিটা যে এমন বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যাবে এটা তো ভাবিনি। কামিনী দিদি আমার সম্পর্কে কিভাবে সেটা এখনো জানি না। আপাত দৃষ্টিতে দেখতে গেলে ও নিছক সাধারণ একটা মেয়ে। আমার থেকে না হলেও অন্তত বছর 15 বড় তো হবেই। ওর একটা ছেলেও আছে। এমন একজনের প্রেমে পড়াটা শুধু যে অশোভন তা নয়, বরং ভীষণ রকম অস্বাভাবিকও বটে। কিন্তু ওই যে মনের যে কখন কী ঝোঁক হবে তার কি আর খেয়াল আছে? সেটা বোঝাই সব থেকে বেশি কঠিন। 12 ফেব্রুয়ারি 2023। একটা খুশির খবর আছে। কামিনীও সম্ভবত আমাকে পছন্দ করে। ওর আকার ইঙ্গিতে সেই কথাই ধরা পড়ে বারবার। মেয়েটা যতই সাধারণ হোক, আমার সাথে যতই বৈসাদৃশ্য থাক না কেন, তবুও একটা অদ্ভুত আকর্ষণী ক্ষমতা আছে। সেটাকে কিছুতেই এড়ানো যায় না, এড়াতে পারি না। মেয়েটার জীবনে অনেক দুঃখ। কম বয়সে একটা বাচ্চা রেখে স্বামী ছেড়ে চলে গেছে। দাদার সংসারে দিনের পর দিন পড়ে থাকতে থাকতে হাজার কথা শুনতে হয়। কিন্তু এত দুঃখ বুকে চেপেও ও যখন হাসে না, ভারী মিষ্টি দেখায়। পানির কোষে লালচে হয়ে যাওয়া ওর রাঙা ঠোঁট দুটো, জর্দার একটা আলতো সুবাস ভেসে আসে ওটার থেকে। সেদিকে তাকালেই ধরে রাখতে পারি না নিজেকে। ওকে তখন বড্ড মায়াবী দেখায়, বড্ড মায়াবী। আচ্ছা, দুঃখ বুঝি মানুষকে মায়াবী করে তোলে? 15 ফেব্রুয়ারি 2023। যেটার ভয় পাচ্ছিলাম ঠিক সেইটা হলো। গতকাল তাকে সম্পূর্ণ নিজের করে পেয়েছি আমি। নিজেকেও বোধহয় পুরোটা সঁপে দিয়েছি তার কাছে। তবে কি জানি, এক না একদিন হয়তো এটাই হওয়ার ছিল। আমি জানি না আমি হয়তো কোনো ভুল করিনি। প্রদীপের আগুন আর সলতে পাশাপাশি থাকলে তো জ্বলবেই না, এটাই তো স্বাভাবিক। প্রকৃতির তো নিয়মই তাই। আর এটা কোনো পাপ নয়, না, কোনো পাপ নয়। এর পরের বেশ কয়েকটা পাতা জুড়ে শুধুই আবেগতাড়িত কথার স্রোত বয়ে গেছে। যৌবনের স্বাভাবিক নিয়মে ভেসে গিয়েছিল ছেলেটা। দ্রুতলয়ে ডায়েরির পাতাগুলো একে একে উল্টে যান গোস্বামী। বিশেষ কিছুই চোখে পড়ে না তেমন। কিন্তু এরপরেই হঠাৎই প্রায় 2 মাস পরের একটা পাতায় চোখ আটকে যায় তার। 22 এপ্রিল 2023। ছেলেটা না এবারে বড্ড বেশি বাড়াবাড়ি শুরু করেছে। মা হয়েছে বলে কি নিজস্ব কোনো স্বাধীনতা থাকতে পারে না কামিনীর? আর এমনিতেই তো ওই ছেলের প্রয়োজনে নিজের জীবন যৌবন সব কিছু জলাঞ্জলি দিয়েইছে ও। আর কত? নিজেদের কোনো ব্যক্তিগত মুহূর্ত কাটাতে পারি না আমরা। এত লুকোচুরির মধ্যে সকলের চোখ এড়িয়ে অনেক কষ্টে হয়তো একটু একসাথে হই, কিন্তু ওই ছেলের জ্বালায় সেই উপায়টুকুও নেই আমাদের। মায়ের পেছন পেছন সর্বক্ষণ ঘোরা চাই তার। কোনো না কোনো অচিলায় আমাদের মাঝখানে ঠিক এসে হাজির হবে, ঠিক। এইভাবে যে আর কতদিন চলবে কে জানে। 25 এপ্রিল 2023।
আজ টুবলুর একেবারে উপযুক্ত শিক্ষা হয়েছে। বড়দের মাঝখানে এসে প্রতিদিন এইভাবে বিরক্ত করার এবারে একটা উপযুক্ত শাস্তি পেয়েছে ও। আমার যদিও প্রথমটায় মত ছিল না ব্যাপারটাতে। যতই হোক, একটা বছর দশেকের বাচ্চাই তো না, এভাবে ঘন্টার পর ঘন্টা অন্ধকার ঘরে আটকে রাখাটা আমার ঠিক মন সায় দিচ্ছিল না। তার উপরে বাচ্চাটা আবার অন্ধকারে ভয় পায়। কিন্তু কামিনীর বোধ করি ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। জেদ চেপে গেছিল ওর মাথায়। ছেলেটাকে টানতে টানতে পিছনের কাঠ রাখার ছোট্ট ঘরটায় নিয়ে গিয়ে তালা বন্ধ করে রেখে দেয় ও। ওদিকটায় কেউ খুব একটা যায় না, বড় চেঁচামেচি করলেও কেউ শুনতে পাবে না। প্রথমটা একটু খারাপই লাগছিল আমার, কিন্তু কামিনী ওর সিদ্ধান্ত থেকে নড়বে না। আজ সারা রাত ওখানেই ছেলেকে আটকে রাখবে সে। পরে আমিও ভেবে দেখলাম অবশ্য, ভয় দেখানোর জন্য এইটুকু হয়তো করাই যায়। তাছাড়া কালকে সকাল হলেই তো খুলে দেবে, অতএব চিন্তার কিছু নেই। 28 এপ্রিল 2023। মাঝের 3টে দিন যে কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারিনি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। ঈশ্বর, এ কোন পাপের সাক্ষী হয়ে রইলাম আমি। কামিনীর চোখের দিকে তাকানোর মতো সাহস নেই আমার। নিজেকে কিভাবে ক্ষমা করব আমি? কিভাবে বোঝাবো নিজেকে? গত 2 দিনে একবারও 2 চোখের পাতা এক করতে পারিনি। যতবার চোখ বন্ধ করেছি ততবারই ওই দলা পাকানো রক্তাক্ত ছোট্ট শরীরটা চোখের সামনে ভেসে উঠেছে। বারবার শুধু কানে ভেসে আসছে বাচ্চাটার চিৎকার, ওর ছোট ছোট হাতগুলো দিয়ে দরজা ধাক্কা দেওয়ার চেষ্টা, শব্দ, সেই শব্দ, ওর কান্নার শব্দ এখনো মাথার মধ্যে চেপে বসে আছে যেন আমার। কিছুতেই ভুলতে পারছি না আমি। আচ্ছা, আমার জন্যই কি এটা হলো? সর্বশক্তিমান ঈশ্বরের দিব্যি খেয়ে বলছি আমি, আমার চরমতম দুঃস্বপ্নেও যেন এমনটা কখনো চাইনি আমি। আমরা তো শুধু ভয় দেখাতে চেয়েছিলাম, শুধু ভয়। কখনো এক মুহূর্তের জন্যও এমন কিছু ঘটবে জানলে কিছুতেই দিতাম না এসব হতে, কখনো না। অনেকক্ষণ একা একা কাঠঘরে বন্দি থাকার পরে রাতের বেলা ভয় পেয়ে ও যে জানলার ভাঙা শিক গলে ওভাবে রাস্তায় বেরিয়ে পড়বে, আর তারপরে পালাতে পালাতে সোজা বড় রাস্তার পাশে রেল লাইনটার পাশে গিয়ে উঠবে, সেটা তো আমি স্বপ্নেও ভাবিনি। কি করেই বা জানবো? জানতাম না আমি। না 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 নিজেকে ক্ষমা করতে পারবো না আমি। নিজেকে ক্ষমা করতে পারবো না আমি। কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারবো না। 2 মে 2023। ও ফিরে এসেছে, ও ফিরে এসেছে, আবার ফিরে এসেছে, ও আবার ফিরে এসেছে। ওর হাত থেকে আমার নিস্তার নেই। আমাকে বাঁচতে দেবে না, আমাকে বাঁচতে দেবে না, ও আমাকে বাঁচতে দেবে না। ওর কান্নার আওয়াজ প্রতি মুহূর্তে আমাকে তাড়া করে বেড়াচ্ছে। অসহ্য এই চিৎকার, অসহ্য লাগছে আমার। আমি মনে মনে একটু করে নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছি। আচ্ছা, আমি কি তবে বদ্ধ উন্মাদে পরিণত হচ্ছি? আমি কি পাগল হয়ে যাচ্ছি? এর পরের লেখাগুলোতে আর সঠিক করে কোনো দিন কিংবা তারিখের হিসেব দেওয়া নেই। বেশিরভাগটাই এলোমেলো অগোছালো টুকরো টুকরো লেখা, অনেকটা ওই স্বগতোক্তি কিংবা প্রলাপ গোছের। সঠিকভাবে কোনো অর্থ দাঁড়ায় না। দেখে বেশ বোঝা যায় সেগুলো লেখার সময় লেখকের মানসিক স্বাস্থ্য যথেষ্ট স্থিতিশীল ছিল না। নিজের অজান্তেই একটা গভীর দীর্ঘশ্বাস ফেলেন গোস্বামী। গিল্ট, কনসিয়েন্স,
অবচেতনে থাকা পাপবোধ। কিছুটা আপন মনেই কথাগুলো বিড়বিড় করেন তিনি। পৃথিবীতে বিবেকের থেকে বড় কোনো বিচারক হয় না। ইউ ক্যান এসকেপ ফ্রম এভরিথিং বাট নট ফ্রম ইউর কনসেন্স। একটা মানুষ সব কিছু থেকে পালাতে পারে, সবার থেকে পালাতে পারে, কিন্তু নিজের থেকে পালানো যায় কি? কথাগুলো ভাবতে ভাবতে ডায়েরিটা বন্ধ করে একপাশে সরিয়ে রেখে চোখটা হালকা বন্ধ করেন গোস্বামী। এখন রাত প্রায় 1:30 বাজে। কাল সকালে একবার মিস্টার সরকারের বাড়ি যেতে হবে। মনটা বড্ড চঞ্চল হয়ে আছে। বাতাসে কেমন যেন একটা অশনি সংকেত ধরা দিচ্ছে বারবার। আজ রাতেই কি তবে ঘটতে চলেছে কিছু? কিন্তু কি? এসব ভাবতে ভাবতেই নির্নিমেষ ক্লান্তিতে কখন যেন চোখ দুটো অজান্তেই বন্ধ হয়ে আসে গোস্বামীর। বন্ধ চোখের পাতায় ভেসে ওঠে ছায়া ছায়া আবছা একটা মুখ, একটা বছর 24-25-এর যুবকের ফর্সা টান টান চেহারা। তার ঘোলাটে চোখ দুটো এখনো অপলক দৃষ্টিতে গোস্বামীর দিকেই তাকিয়ে আছে। অস্ফুট উচ্চারণে বিড়বিড় করে কি যেন সে বলে চলেছে। বেঁচে থাকার মধ্যে কোনো রোমাঞ্চ, কোনো আনন্দ কিচ্ছু নেই স্যার। আছে শুধু এক রাশ আতঙ্ক আর অনিশ্চয়তা। মৃত্যুর মধ্যে সেসব নেই। একমাত্র মৃত্যুই পারে আমাকে শান্তি দিতে, আমাকে শান্তি দিতে। মাঝরাতে একটা অদ্ভুত চাপা অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল ছেলেটার। ধীরে ধীরে তন্দ্রাভাবটা কাটিয়ে দুর্বল শরীরটা নিয়ে কোনো মতে বিছানার উপর উঠে বসে সে। ছোট্ট ঘরটার ভেতরটা এখন নিস্তব্ধ নিকষ অন্ধকারে ছেয়ে আছে। আর সেই অন্ধকার জুড়ে একটা কেমন অজানা গাঢ় শীতলতা মিশে আছে যেন। মুহূর্তের জন্য একটা অদ্ভুত আতঙ্কে ওর সারা শরীরটা শিরশির করে কেঁপে ওঠে একবার। কোথা থেকে একটা মৃদু শীতল বাতাস এসে পলকের তরে স্পর্শ করে যায় ওর শরীর। কে 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 আছো ঘরে? কে কে? হঠাৎ উন্মাদের মতো উদ্ভ্রান্ত গলায় সে চিৎকার করে ওঠে। নিস্তব্ধ ঘরটায় পুঞ্জীভূত অন্ধকারের কোনায় কোনায় জমে থাকা জমকালো নৈঃশব্দের পর্দা যেন মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে যায়। যদিও প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায় না। অন্ধকারের মধ্যে কিসের যেন এক অনন্ত প্রতীক্ষায় জেগে থাকা নোনা ধরা প্রাচীন দেওয়ালগুলোর বুকে ধাক্কা লেগে অদ্ভুত ব্যঙ্গের মতো শোনায় কথাগুলো। কে কে আছো ঘরে? কে? আর ঠিক তখনই ঘরের মধ্যে চাপা একটা খিলখিলে হাসির শব্দ পাওয়া যায়। অবিকল একটা বাচ্চার গলায় কে যেন খিলখিলিয়ে হেসে ওঠে। মেঝের উপরে সেই চেনা শব্দটা ফিরে এসেছে আবার। ঠিক যেন একটা রক্তাক্ত মাংসল পিণ্ডকে মেঝের বুক চিরে অতি কষ্টে ঘষ্টে ঘষ্টে টেনে নিয়ে চলেছে কেউ। ঘরের ভেতরের গুমোট ভারী বাতাসটা আবার যেন ঝাঁঝালো ওষুধের গন্ধ মেশানো বিশ্রী মাংস পচা গন্ধের দমবন্ধকর তীব্রতায় ভরে উঠতে শুরু করেছে। না 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 না, আমার কাছে আসবি না, একদম আমার কাছে আসবি না, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে। উদ্ভ্রান্তের মতো বিকট স্বরে অদৃশ্য কোনো কিছুকে উদ্দেশ্য করে আর্তনাদ করে ওঠেও। বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের জমাটবদ্ধ নিকষ অন্ধকারটার দিকে। ওই তো সে একটু একটু করে এগিয়ে আসছে ওর দিকে।
সে ঠিক কোনো ছায়ামূর্তি কিংবা অবয়ব নয়। অন্ধকার দিয়ে করা তার শরীরটা যেন অন্ধকার থেকেই জন্ম নিচ্ছে একটু একটু করে। রক্ত মাংসের একটা দলা পাকানো পিণ্ড যেন মূর্তিমান বিভীষিকার মতো ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে ক্রমশ। সে আসছে আসছে সে চিরকালের মতো অন্ধকারের বুকে মিশে যাওয়ার আগে শেষবারের মতো ওর গলা চিরে দলা পাকানো তীব্র মর্মন্মদ আর্তনাদ বেরিয়ে আসে। কিন্তু পর মুহূর্তেই একটা শিশু কণ্ঠের অপার্থিব শব্দে সেই চিৎকার মলিন হয়ে যায়। অন্ধকারের হীন শীতল নৈশব্দকে ছিন্ন ভিন্ন করে দিয়ে কিসের যেন এক পৈশাচিক উল্লাসে ক্রমশ হেসে চলেছে সে। বাড়িটার সামনে এসে কি একটা মনে হতে হঠাৎ মুহূর্তের জন্য একবার থমকে দাঁড়ালেন গোস্বামী। প্রাচীন জরাজীর্ণ বাড়িটাকে দূর থেকে কেমন যেন অন্যরকম দেখাচ্ছে আজ। অদ্ভুত একটা বাড়তি শীতলতা, কিসের একটা চাপা বিষণ্ণতা যেন ভিড় করেছে বাড়িটার চারপাশে। একটা অজানা আশঙ্কায় গোস্বামীর মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে। জোর করে অস্বস্তিটা কাটিয়ে ধীরে ধীরে বাড়িটার দিকে এগিয়ে যান তিনি। বার তিনেক বেল বাজাতেই মৃদু একটা শব্দ করে খুলে যায় দরজাটা। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে যেন চেনা যাচ্ছে না আজ। মাত্র দুদিনের ব্যবধানেই কেমন যেন বদলে গেছে মানুষটা। দেখে মনে হচ্ছে তার উপর দিয়ে কি এক বিধ্বংসী ঝড় বয়ে গেছে যেন। গোস্বামী কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই জড়ানো গলায় অস্ফুটভাবে কি যেন বলে ওঠেন বৃদ্ধ। যদিও সে কথার মর্মার্থ উদ্ধার করা যায় না। হাতের ইশারায় গোস্বামীকে ডাকে সে। একটু ইতস্তত করে বৃদ্ধকে অনুসরণ করেন গোস্বামী। বাইরের ছোট্ট প্যাসেজটা পেরিয়ে ভিতরের ঘরটায় ঢুকতেই গোস্বামীর চোখে পড়ে যায় দৃশ্যটা। সৃজনের দেহটা এখন খাটের উপর স্থিরভাবে শোয়ানো আছে। সে দেহে যে প্রাণের লেশ মাত্র অবশিষ্ট নেই তার বুঝতে বাকি থাকে না গোস্বামীর। কতই বা বয়স হবে ছেলেটার, এই হয়তো 24 কি 25। জীবনের প্রায় সবটাই অসম্পূর্ণ থেকে গেল ওর। না, পারলেন না, ছেলেটাকে বাঁচাতে পারলেন না তিনি। গোস্বামীর বুকের ভেতরের গোপন কোনো গহীন অন্তঃস্থল থেকে একটা গভীর দীর্ঘশ্বাস উঠে এলো। এসব মুহূর্তগুলোকে নিজেকে ভীষণ অসহায় আর ক্ষুদ্র মনে হয় তার। এই মুহূর্তগুলোতে তারও ওই তথাকথিত মাসিহাদের মতোই হয়ে উঠতে ইচ্ছে হয়, যাদের সুপার পাওয়ারের ছোঁয়ায় সব কিছু ঠিক হয়ে যায়। মানুষের দুঃখ বলে আর কিছু থাকে না, সবকিছু একদম সুন্দর পরিসমাপ্তি ঘটে। কিন্তু গোস্বামী জানেন তিনি মাসিহা নন, তিনি মানুষ, খুব সাধারণ, খুব সামান্য একজন মানুষ। সুপার পাওয়ার কিংবা ঐশ্বরিক অথবা আসরিক কোনো ক্ষমতাই তার নেই। অলৌকিক রহস্য, কিছু অজানা সত্যিকে খুঁজে বের করা আর তাকে মেনে নেওয়াই তার কাজ। চাইলেও এর বাইরে আর কিছুই করার থাকে না তার। কাল ভোর রাতের দিকে ঘুমের মধ্যেই মনে হয় কথাটা শেষ করতে পারে না স্বরূপ সরকার। তার আগেই অস্ফুট কান্নার দমকে বাষ্পরুদ্ধ হয়ে আসে তার কণ্ঠস্বর।
কাউকে খবর দেওয়া হয়েছে? না সূচক ভঙ্গিতে মাথা নাড়েন বৃদ্ধ। গোস্বামী বিছানাটার দিকে এগিয়ে যান ধীরে ধীরে। সেখানে এখন সৃজনের নিষ্পন্দ দেহটা পড়ে আছে। তার চোখগুলো স্থির বিস্ফারিত, ঠোঁটের কষ বেয়ে ক্যাঁচলা নেমে এসেছে, মুখে অসম্ভব আতঙ্কের ছাপ স্পষ্ট ফুটে আছে। এক ঝলক দেখে মনে হয় ঘুমের মধ্যে ভয়ঙ্কর কোনো দুঃস্বপ্ন দেখে কিংবা কোনো কারণে প্রচণ্ড ভয় পেয়ে হার্ট ফেলিয়ার করেছে। এ বাড়িতে কোনো বাচ্চা আছে? হঠাৎ গোস্বামীর মুখে এমন একটা প্রশ্ন শুনে স্বরূপ সরকার সম্ভবত অবাক হন কিছুটা। কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে গোস্বামীর দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকেন তিনি। তারপর ঘাড় নেড়ে না জানান। গোস্বামীর কপালে ফুটে ওঠা ভাঁজের রেখাগুলো আরো খানিকটা প্রশস্ত হয় এবার। চিন্তিত ভঙ্গিতে আবার সৃজনের নিথর দেহটার দিকে তাকান গোস্বামী। আসলে একটা বিশেষ বিষয়ের দিকে দৃষ্টি পড়তেই মাথার ভেতরটা কয়েকটা এলোমেলো প্রশ্ন খেলতে শুরু করেছে। বিষয়টা যদিও খুবই সামান্য, হয়তো একটা হাতের ছাপ। সৃজনের মৃতদেহটার গলার কাছটাতে ছোট্ট ছোট্ট কিছু আঙুলের ছাপ ফুটে উঠেছে, অবিকল কোনো বছর দশেকের ছোট বাচ্চার আঙুলের ছাপের মতো। মনে হচ্ছে মৃত্যুর আগে ওই ছোট হাত দুটোই যেন মারণ আক্রোশে ওর গলাটাকে বেষ্টন করে রেখেছিল। ব্যাপারটাকে কিছুতেই মাথা থেকে মুছে ফেলতে পারে না গোস্বামী। যদিও এই বিষয়ে মনোবিজ্ঞানীদের একটা ব্যাখ্যা কাজ করে। অনেক সময় মানুষ যেটা মনে প্রাণে বিশ্বাস করে কিংবা ভয় পায়, সেটার চিহ্নই তার দেহে ফুটে ওঠে। যেমন কোনো ব্যক্তি যদি বিশ্বাস করতে শুরু করে যে সে ভীষণভাবে অসুস্থ, তখন তার সেই মানসিক অসুখ তার শরীরেও প্রভাব বিস্তার করবে। এই থিওরিকে কাজে লাগিয়ে অনেক সময় কিছু জটিল রোগেরও প্ল্যাসিবো চিকিৎসা করা হয়ে থাকে। সৃজনের সাথেও কি এমন কিছুই ঘটেছে? মনে মনে বিষয়টাকে নিয়ে খানিক চিন্তা করতে থাকেন গোস্বামী। তবে এই মুহূর্তে কেন জানি না এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থিওরিটাকে ঠিক মানানসই মনে হয় না তার। আসলে আমাদের পরিচিত এই পৃথিবীর বুকে অনেক সময় এমন অনেক কিছুই ঘটে আপাত দৃষ্টিতে যার ঠিক ব্যাখ্যা পাওয়া যায় না। কিছু কিছু রহস্য চিরকাল অমীমাংসিতই থেকে যায়। আসলে রহস্য থাকাটাও প্রয়োজন। প্রকৃতি নিজেই যে বড় রহস্যময়, তাই প্রকৃতির নিয়ম মেনেই সব রহস্যের সমাধান করা যায় না। রহস্য আছে, তাই তো মানুষের কৌতূহল আর জানার আকাঙ্ক্ষাটাও বেঁচে আছে। কথাগুলো ভাবতে ভাবতে আপন মনেই একটা চেনা উক্তি বিড়বিড় করে ওঠেন গোস্বামী। Mystery creates wonder, and wonder is the basis of man's desire to understand. আপনারা শুনলেন লেখিকা শ্রী দাশগুপ্তর কলমে অতৃপ্ত আতঙ্ক। গল্পের নাট্য রূপান্তর করেছেন বর্ষা। গল্পের সূত্রধার ও কথক আমি অমিত। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন নীল চক্রবর্তী, বর্ণিশা ভট্টাচার্য, এনামুল খান, সুজন ঘোষ, শুভদীপ ঘোষ ও দিতিপ্রিয়া গাঙ্গুলি। ধ্বনি সম্পাদনায় রিম্পা ঘোষ, আবহ সম্পাদনায় শুভজিৎ বটপেল, প্রচ্ছদ অলঙ্করণে ম্যাজিক ক্রেয়ন্স।
এছাড়া সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর শুনতে থাকুন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য, আর রহস্যের আড়ালে অন্ধকার।